তোমাদের কথা একই রকম হবে, তোমাদের ক্যারেক্টার আমাদের ৭১ পরে এই কথা যদি আপনি বলেন, তুমি বললে কিন্তু আমি অনেক কথা বলবো। না তাহলে কিন্তু আপনাকে এটা বলতে হবে যে আপনারা কিন্তু এখন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ক্ষমতা আসতে চান। যেই পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, আপনারা কিন্তু সেই চাপে পড়ে যাবেন। কথা শুনো, আমরা তো এটা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে এবং ঐক্যবদ্ধভাবে যে ভূমিকা পালন করা দরকার ছিল, আমরা ২০২৪-এর ৫ই আগস্ট অথবা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে আমরা যেভাবে জাতিগত একটা ঐক্য গড়ে তুলে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কাজ করেছি, সেই ঐক্যটা পরবর্তী সময়ে আমরা তো ধারণ করতে পারি নাই। আমরা তো এই কথা বলেছি যে এটা ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার আমরা ওই একই সাথে বলেছি যে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, এটাকে আমাদের ধারণ করতে হবে। আবার একই সাথে আমরা বলছি যে তাদের কোনো সংস্কার আমরা গিয়ে এগুলো আমরা মানব না, এগুলো আমরা রাখবো না। একই সাথে আমরা বলছি যে বিচার সংস্কার যাই হোক, আমাদের ইলেকশন দরকার। তো বিচার সংস্কার আমি ব্যক্তিগতভাবে নিজের কাছে বারবার জানতে চাই যে আসলে এই যে সংস্কার আমরা করতেছি, দৃশ্যমান একটা বা দুইটা সংস্কারের কথা কি আমরা আসলে বলতে পারি? যেই সংস্কারটার কারণে এই যে একটু আগে আমরা যে কথা বললাম যে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক অবস্থার কোনো সংস্কৃতিকে আমরা পরিবর্তন করতে পেরেছি, বরং কোনো ক্ষেত্রে তো এলাকা থেকে কথা উঠছে, সাধারণ মানুষ এই কথা বলছে যে এই লাউ সেই কদু, এই একই কথা বলছে যে এ তো সেই মুদ্রার এপিঠ ওপিঠ। এই কথার অর্থ কী? এ কথার অর্থ তো হলো এটা আমার দিকেও আসে, আমি এটা আমাকে নিয়েই বলছি যে আমার এই পরিস্থিতি সামনে রেখে আপনি শুধুমাত্র পুলিশ প্রশাসন, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন অথবা শুধুমাত্র কোনো একটা জায়গাকে ধারণ করে নির্বাচন কমিশনকে আপনি ঠিক করে আপনি ৩৮০ নির্বাচন দিয়ে কিভাবে সফল হবেন, যেই দেশে একটা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনও এখন কন্ট্রোল করা হয় একটা চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে যে এটা আমরা এখন করব না, এটা আমরা দেশে সরকার নির্বাচিত একটা সরকার আসবে তখন করব। তার মানে মেসেজটা এই যে ওই যে একটু আগে হেলাল ভাই বললেন, আমি এই কারণে হেলাল ভাইকে একটু ইন্টারাপ্ট করেছি, দুঃখ প্রকাশ করে বলছি যে মেসেজটা হলো এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের ওই সমস্ত ইলেকশনগুলো লাগবে না, যারা ক্ষমতায় আসবে ওটা তারা ওরা ঠিক করে ফেলবে সব। এই কারণে স্থানীয় নির্বাচন দরকার নাই। এই কারণে আমাদের ইলেকশন তো দাবি করছি আমরা, কিন্তু সেই ইলেকশনের জন্য আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটা নির্বাচন, সেই নির্বাচনটা বন্ধ করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে তো হেলাল ভাই তার আগে তো জাস্টিফিকেশন করতে হবে। অ্যালামনি অ্যাসোসিয়েশনের নির্বাচন তার ভোট দেওয়া ওটার তো একটা অধিকার, তার সবচেয়ে বড় অধিকার। আমি এই জায়গায় বলেছি হেলাল ভাই, আমার পটুয়াখালীতে আইনজীবী অঙ্গনে সফিস্টিকেটেড একটা এলাকা, সেখানে সেক্রেটারিকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া। আপনি সেই দেশে একসাথে ৩৮০ নির্বাচন করবেন, আর আমাদের এখন বক্তৃতা শুনতে হয় যে থানায় অ্যারেস্ট করতে হলে আমার সাথে আলাপ করতে হবে। সেই ইলেকশনে আপনি ভোট দিতে যাবে, জনগণ তার কথা মতো সে ভোট দিয়ে আসতে পারবে। এত সুন্দর বাংলাদেশ আমরা করে ফেলতে পারছি। এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে বিশ্বাস করতে হবে যে থানায় একজনকে অ্যারেস্ট করলে তারপর ঘেরাও করে তাকে আমরা সিনেই নিয়ে আসছি সেখান থেকে। আমাকে এটি বিশ্বাস করতে হবে যে আমি আমার ভোট দিয়ে সেখান থেকে নিরাপদে আসতে পারবো। আমি এলাকায় গেলে ভোট চাইতেছি জনগণের কাছে ফ্রেশ, জনগণ আমাকে বলতেছে যে মাসুদ ভাই এসব ভোট চাওয়াটাও বাদ দেন, আগে আমাদের অধিকার নিশ্চিত করেন। আমরা তো অধিকারের জায়গায় নেই। আমরা ২০২৪-এর আগে যে ১৫ বছরের ছিলাম সেই জায়গায় আমরা আছি। আমার ভোটের নিরাপত্তা নাই, আমার জীবনের নিরাপত্তা নাই, আমার ব্যবসার নিরাপত্তা নাই। আগে একজনকে চাঁদা দিতাম, এখন ৩ জনকে চাঁদা দিচ্ছি। হেলাল ভাইয়ের এলাকায় যদি এই কোশ্চেন না শোনে, আমি চ্যালেঞ্জ দিলাম হেলাল ভাইকে, যদি হেলাল ভাই তার এলাকায় এই কথা না শোনে যে আমার ভোট পড়ে নির্বাচন নাই, ভোট পড়ে আমি যে 3 জায়গায় চাঁদা দিতে হয়, এটা আগে বন্ধ করতে হবে। আগে আমার যে এখন আমার লোককে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে, এখন এই 8 মাসে আমরা 77 জনকে হত্যা করলাম, এরা কারা? আমাদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে। তাহলে আমাদের এই হযবরল অবস্থা রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে না? এই সংস্কারে আমাদের নজর নাই। আমাদের নজর হলো সাধারণ মানুষ সব ভালো হয়ে যাবে, আমরা আগের মতো থেকে যাব, আমাদের ওই পুলিশ এসে সেই একই কাজ করবে, আমাদের প্রশাসন এসে একই কাজ করবে। সেই চেষ্টা, আমি বলবো এটা চেষ্টা না, এটা তো অপচেষ্টা চলতেছে। আচ্ছা, এখন প্রত্যেকে তার জায়গায় মনে করতেছে যে আমি আবার এই দেশ পরিচালনা করব। আরো কয়েকটি বিষয় এটা তো জনগণের অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করে তো আপনি আপনার রায় কার্যকর করতে পারবেন না। একটি প্রশ্ন রেখেছেন আজিজুল বারী হেলাল যে ৩০০ আসনের প্রার্থী কেন দিলেন,
সেই প্রশ্ন 380 প্রার্থী দিয়েছে, আমরা জনগণের দল, জনগণের কাছে আমাদের কথা বলতে হবে না, যেতে হবে না, আমরা নির্বাচন চাই না এটা তো বলি না, আমরা তো নির্বাচন বিরোধী দল না, কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ আপনার প্রয়োজন, মানুষকে সাধারণ মানুষ, আপনি এখন এই রাস্তায় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 10 জনকে জিজ্ঞেস করেন যদি আমার এই কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি সেই শাস্তিতে মাথা পেতে নেব। ওই 10 জনকে জিজ্ঞেস করেন বিচার সংস্কার ইলেকশন, ওনারা ফ্রেশ বলবে যে ভাই আগে বিচার, আগে সংস্কার, আগে শেখ হাসিনা নিয়ে আসেন, আগে অন্তত 3টা বিচার কার্যকর করেন, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই বলে যদি নিষিদ্ধ হতো তাহলে তো আব্দুল হামিদ এখানে যাওয়ারই সাহস করতো না, তাহলে সাথে সাথে তাকে ওখান থেকে গ্রেপ্তার করা যেত, আমরা তো সেটা করতে পারলাম না। আজকে আওয়ামী লীগের গুপ্ত মিছিল হয়, আপনি তাকে কেন গ্রেপ্তার করবেন? আমি টকশোতে জিজ্ঞেস করেছিলাম যে কেন গ্রেপ্তার করবেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগের দোষ কি, কি জন্য গ্রেপ্তার করবেন? গ্রেপ্তার তো করবেন তখন যদি তাকে আপনি নিষিদ্ধ করতে পারতেন, আমরা সেটা করতে পারলাম না কেন? আমরা তো করতে পারলাম না, আমরা বলে দিলাম এটা জনগণের দায়িত্ব। তো জনগণ যদি সব দায়িত্ব হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজটা কি? জনগণের কাজ করুক, তাহলে আমরা আমাদের নিরিবিলি থাকি, আমরা এত জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা আমরা কি প্রত্যাশা পূরণ করলাম? আমরা কেন এটা বলতে পারলাম না যে এই দায়টা আমাদেরও আছে যে না আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের আজকে যে মাহফুজের স্ট্যাটাস, এই স্ট্যাটাসে রাজনৈতিক দলের এই ব্যর্থতার কথা বলা আছে। আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি এই ব্যর্থতার দায় মাথায় নিচ্ছি যে আমরা এটা করতে পারি নাই। 5ই আগস্টের পরে আমরা যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানে পাটাতন তৈরি করেছিলাম সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এখন প্রত্যেকে যার যার স্বার্থে আমরা কাজ করছি, জনগণের স্বার্থ, শহীদদের স্বার্থ। আজকে হামিদ সাহেব যখন পালিয়ে যায় তখন আমার বাউফলের শহীদ নয়নের ছোট ভাই চিকিৎসা পাচ্ছে না বলে সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি থেকে হেলাল ভাই জানেন এগুলো পলিটিক্যাল না না এটা পলিটিক্যাল কেন? এটা আপনি শহীদের ভাই চিকিৎসা পাচ্ছে না, সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি। আপনি যেটা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবিটা, আমি তো জনগণের সে আহত পঙ্গুদের দায়িত্ব নিতে পারলাম না। আজিজুল বাড়ি হেলালের মন্তব্য জেনে আমি আসছি। বাংলাদেশের, আমি একটু বলি, আপনি প্রশ্নটা একটু পরে করেন। জামাতে ইসলামী বাংলাদেশের ডাবল ডিলিং, একটা ইংরেজিতে একটা কথা আছে ডাবল ডিলিং, যাকে বলে দ্বিচারিতা, যে ডাবল ডিলিং একটা প্রথম আওয়ামী লীগের সাথে মোহাব্বতটা করলো ঢাকা প্রেস ক্লাবে, দেখলাম আমি জাতীয় প্রেস ক্লাবে ইকবাল সোবান, মঞ্জুর হাসান বুলবুল, আরও একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে, সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল, বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে। বলছে না এই কথা? না, এটা সত্য নয় আপনার কথাটা। কেন প্রেস ক্লাবের কি পত্রপত্রিকা আসেনি? পত্রপত্রিকা আসছে, তারা আসেনি, এটা ছবি আছে না ওই প্রোগ্রামে? তো ওই জায়গাতে তো আমিও গেছিলাম, আমি তো নিজে দেখছি পত্রিকায় না আসতো তো আমি কেউ চলে যায় তাই এটা দায় দায় কেউ না। আরে ভাই এক জায়গায় বসে মিটিং করছে প্রেস ক্লাবে এবং সেখানে চা খাওয়া খাই হচ্ছে। আপনি তো একজন বিচক্ষণ মানুষ, আপনি জেনে কথা বলেন। একটা প্রেস ক্লাব ওই তো জেনে কথা বলা উচিত। আমি ছিলাম তো, আপনি না জেনে কথা বলেন। এটা কোনো মিটিং ছিল না ওনাদের সাথে। কি ছিল ওটা? ওখানে আমিরে জামাত গিয়েছেন, সেখানে ওনারা উপস্থিত হয়েছেন। ডিস্টার্ব দিয়ে না, এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের, যে জামাত ইসলামের, যে জামাতকে আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে, আওয়ামী লীগের সাথে এরকম দহরম মহরম, তাই না? এবং প্রান্তিক পর্যায়ে আপনি নিজেই দেখলেন, প্রান্তিক পর্যায়ে জামাত ইসলাম কমিটি করছে, এগুলো সব রিজভী ভাইয়ের বক্তব্য হচ্ছে যে মানে সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে। তারপরে দেখেন সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে। মাসুদ ইসা বলে কিন্তু তোমাদের পলিটিক্যাল আপনি নিয়ে আসছেন। এখন আওয়ামী লীগকে কিভাবে আপনারা ডিল করবেন এই বিষয়ে আলোচনা করতে চাই। আওয়ামী লীগের সফিস্টিকেটেড আওয়ামী লীগকে আপনারা নাকি দলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন তো বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে। সেটা তো অন্য ইস্যু, এটাই পয়েন্টের সাথে তো আপনি বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে ভোটের জন্য। আবার বলছে যে ভোট করা যাবে না, 300 নমিনেশন দিয়ে করছে ভোট করা যাবে না। ভোট করা যাবে না কথা কি বলেছে? একবার বলছে এটা জামাত থেকে ফিরে আসে, জামাত ইসলাম বলল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, কথা বলছেন। তারপরে বলল কি, প্রথমে লন্ডন থেকে ফিরে আসে বলল ফেব্রুয়ারি মাসে নির্বাচন, রোজার আগে দিতে হবে, যেহেতু মার্চে রোজা হবে। আবার বলল যে আপনার ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। আবার বলল সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটা জেনারেল এর সাথে কিন্তু এই কাম করতো, খালি উল্টাপাল্টা মানে একটা। তারপরে বললো লাস্টে সেদিনকে বললো এপ্রিল মাসে নির্বাচন হবে। অর্থাৎ জামাতের এই যে ডাবল ডিলিং, আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জামাতের জন্য, জামাতের এই ডাবল ডিলিং এর জন্য। জামাত এত বড় পাওয়ারফুল সংগঠন, পাওয়ারফুল সংগঠন না আমি বলি। আর আজকে আর এমন একটা তৈরি করেছে, দেখেন রাজনীতি আমরা যারা করি, আমরা নির্বাচন চাবো, এটা রাজনৈতিক ব্যাকরণ। যারা বলে যে রাজনীতিতে নির্বাচন চাওয়া
ঠিক না, তারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সামনে ইগনোরেন্ট টোটালি। ঠিক আছে, আমরা নির্বাচন নিয়ে কথা বলবো এবং অবশ্যই এখানে একটি প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে যদি আমরা একটু প্রসঙ্গে থাকি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবির ব্যাপারটা এসেছে, আমরা জানতে চাইবো আপনার কাছে যে বিষয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন, স্পষ্ট জানাবেন কিনা। আমরা পরিষ্কার যেটি দেখতে পেলাম, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের থেকে যেই প্রেশারটি গভর্নমেন্টকে দেওয়ার কথা তার কিছুই দিল না। কেন দিল না? কেননা তারা নিজেদের অঙ্ক কষে ফেলছে, 300 আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন, আর সব এলাকায় আমরা দেখতে পাচ্ছি তারা তাদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করিয়ে ফেলেছেন, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি, ঘাট দখল, ইজারা দখল সব করছেন। সমস্যাটি রাজনীতির, বাংলাদেশের এখন সংকট কিন্তু রাজনীতির। আপনি যদি রাজনৈতিক ব্যবস্থা ঠিক না করেন, সংস্কৃতি ঠিক না করেন, তাহলে কিন্তু প্রশাসনও ঠিক করতে পারবেন না, পুলিশও পারবেন না, এমনকি বিচারও পারবেন না। কাজেই আমরা এমনকি ছাত্রদের, তরুণদের পার্টিটাকে দেখলাম যেটি গণ অভ্যুত্থান ঘটাতে পেরেছে, সেই চরিত্র বাদ দিয়ে তারা এই প্রচলিত রাজনীতির, এই কলঙ্কিত রাজনীতির অথবা সংস্কৃতিতে নিম্নমানের সংস্কৃতির রাজনীতি তারা বেছে নিচ্ছে। কেননা তারা দেখতে পাচ্ছে তাদেরকে ভোটের মাঠে কাদের সাথে নামতে হবে, সেখানে টাকা পয়সা লাগবে, প্রভাব প্রতিপত্তি লাগবে। সবার নজর হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলর, কমিশনারদের দিকে, আওয়ামী লীগের ব্যবসায়ীদের দিকে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতা। এখন দেখেন, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, এই বাছবিচারের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন? আপনি প্রথমে বলে দেন যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, রাজনৈতিক দল হিসাবে আপনি তার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবেন। এখন ব্যবসায়ীদের খবর হচ্ছে বিএনপির কেউ না কেউ, কোথাও কোথাও জামাতের লোকরাও তাদের ব্যবসা এবং তাদের প্রভাব প্রতিপত্তি দেখভাল করছে। এটি কি 5ই আগস্টের শর্ত ছিল যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং জামাত এগুলো দেখভাল করবে? নিশ্চয়ই ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যা প্রত্যাশিত সেটা না, এমনকি নতুন দল যেটা গঠিত হয়েছে সেই দলেরও কেউ কেউ ভুল পথে গেছে, এটা আমরা শুনছি এবং দেখছি কিছুটা। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা শোনেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম এবং সেটি কিন্তু আশা আকাঙ্ক্ষার অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন আসে, তাহলে সরকার ঠিকভাবে কাজ করতে পারছে কিনা? আমরা একজনের কাছে শুনলাম, এনসিপির একজন নেত্রী, তিনি বলেছেন যে সরকার যেহেতু গণঅভ্যুত্থানের স্পিড থেকে সরে গেছে, সুতরাং 2 উপদেষ্টার এখান থেকে সরে যাওয়া উচিত এখন। তো এই কথাটা একটা আক্ষেপ থেকেই নিশ্চয়ই এসেছে। আপনি কি মনে করেন আসলে গণঅভ্যুত্থানের স্পিডের সাথে সরকার কতটুকু একাত্ম হয়ে আছে? দেখুন, সরকার কিন্তু একটা রেফারি। আমরা সরকারকে কেন খেলোয়াড় ভাবছি? অথবা তারা যদি কিছুটা খেলতেও অভ্যস্ত হন, তাকে আপনি আবার রেফারির জায়গায় ফেরত পাঠিয়ে দেন। কাজেই সংস্কারটি সরকারের দায়িত্ব এবং সরকারের দায়, এটি ভেবে রাজনৈতিক দলগুলো কিন্তু বেশ খোশ মেজাজে আছে। কখনো নেগোশিয়েট করে, কখনো নির্বাচনের জন্য চাপ দেয়, কখনো কি সংস্কার হবে সেটি নিয়ে লুকোছাপা করে। সরকারটি দুর্বল এবং সরকারটি কিছুটা বেদিশা, এবং সরকারের ভেতরে কারো কারো একটু যে আপনার অ্যাম্বিশন গ্রো করে নাই তাও না। আমি কিন্তু মনে করি, আমি একসময় আসিফ এবং মাহফুজকে সরকার থেকে বেরিয়ে যেতে বলেছিলাম যখন তারা রাজনৈতিক দল করে। কেননা ইটস এ সিরিয়াস ম্যাটার যে আপনি একটি দল করবেন বা আপনার 2 জন সদস্য সরকারেও থাকবে, ভবিষ্যতে এটিই হবে তাদের বিরুদ্ধে বদনামের কারণ। তখন তারা বেরোননি। এখন যে নেত্রীর কথা আপনি বলছেন, উনি মূলত বলতে চেয়েছেন মাহফুজ যে সুরে কথা বলছেন সেটার প্রতিফলন হিসাবে, যেহেতু ছাত্রদের প্রভাব সরকারে নাই, 32 জন কিংবা 31 জনের মধ্যে মাত্র 2 জন প্রতিনিধি হচ্ছে ছাত্রদের, অতএব তারা এই দায়িত্ব আর নিতে চাচ্ছে না। আপনি একবার ভাবুন, দেশটি কত ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। তার মানে জুলাই অভ্যুত্থান, অগাস্টের বিপ্লব, এটির দায় কে নিচ্ছে? আমি তো নাগরিক পার্টিকে দেখতাম, আহত নিহতরা সব তাদের সাথে কথা বলতো। এখন তারা যদি সরকার থেকে সরে যায়, তাহলে এই বিচারের দায় কার? আপনি দেখেছেন যে জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে স্নিগ্ধ পদত্যাগ করেছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সরকার থেকে কিন্তু বিপ্লবের বা গণ অভ্যুত্থানের লোকজন সরে যেতে চাচ্ছে। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর থেকে যে আচরণ করছে, মাহফুজ খুব সঠিকভাবে বলেছেন যে সেই আচরণ কিন্তু অদায়িত্বশীল আচরণ। সেই আচরণটি হচ্ছে ভোটের বাক্সে আপনি নিজেকে কিভাবে দেখতে চান। দেখুন, আমি কিন্তু নির্বাচনের পক্ষের মানুষ, এবং নির্বাচনে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশকে বিনিয়োগে, অর্থনীতিতে, রাজনীতিতে এগিয়ে নেবেন, এটি আমি চাই। কিন্তু আপনি যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছেন, সেটি কিন্তু দেখতে খারাপ লাগছে। আমি মনে করি মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্য পোষণ করবে এবং তার দলীয় বিধিনিষেধ কিছুটা হলেও পেরিয়ে, তত দ্রুত আপনি নির্বাচনের দিকে যেতে পারবেন। আমি আসবো আবার আপনার কাছে। শফিকুল ইসলাম মাসুদ, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যেটা আপনি বললেন, সেটা এখন কিভাবে সম্ভব হতে পারে? আমরা সরকার পক্ষ থেকে শুনি যেটা জনগণ ঠিক করবে, জনগণ আসলে কিভাবে এটা ঠিক করতে পারে? আমি আপনাদের দল থেকে কি কোন পন্থা মনে করেন? আমি একটু এ ব্যাপারে বলেছি যে আমাদের আজিল বাড়ি হেলাল ভাই যখন বলছিলেন
যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা যখন শুনি যে তাদের মিছিল আমরা কেন ঠেকাতে পারছি না, কেন দিন দিন তাদের মিছিলে কিছু লোক বাড়তি হচ্ছে, তো আমি তো এই প্রশ্ন আমাকে করতে চাই যে এই মিছিল ঠেকানোর জন্য প্রশাসনের কাছে অস্ত্রটা কি? তারা কি অস্ত্র নিয়ে মিছিল করছে? তারা কি লাঠিসোঁটা নিয়ে করছে? তা তো না, পুলিশের হামলা করছে। তারা বের হয়ে গিয়ে এই তো বিএনপিরই তো লোকদেরকে মারধর করছে, অত্যাচার করছে। তো এই সব কিছু দেখে শুনে বুঝেও আমরা তাদেরকে নিষিদ্ধ না করলে আপনি প্রশাসনকে কেন প্রেশার দিবেন যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে? কি করেছে তারা? আপনার এভিডেন্সটা কি? তো আমরা বলছি যে আপনি জনগণের উপর এটা ছেড়ে দেবেন, সেই জনগণের প্রতিনিধিত্ব হেলাল ভাই করেন, সেই জনগণের প্রতিনিধিত্ব শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক কর্মী হিসাবে আরও যারা আছে তারা করেন। সেই জনগণের প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা যদি সরকারকে স্ট্রংলি আমাদের অভিমতটা দিতে পারতাম তাহলে তো এই সরকার বাধ্য হতো। আমরা সেই জায়গাটা তো নিতে পারি নাই। সেই জায়গাটা আমাদের এখনও সময় আছে। আমরা যদি নির্বাচন, বিচার, সংস্কার এই তিনটা জিনিসেরই মূল স্রোতটা সেখান থেকে শুরু হবে, যখন তাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আসবে তখনই এই যারা পালিয়ে যাচ্ছে, যাদেরকে পালাতে সহযোগিতা করা হচ্ছে, নির্বাহী আদেশের মধ্যে দিয়ে হবে নাকি আইসিটি অ্যাক্টে আবার যে আগের সেটা কি পুনর্বহাল করা হবে? এটা তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে যখন রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে তখন রাজনীতিবিদরাই সরকারকে পরামর্শ দিবে। দুই হচ্ছে সরকার তখন রাজনীতিবিদদের সাথে পরামর্শ করবে যে আমরা নির্বাহী আদেশে করলে এক ধরনের হবে, আমরা আইসিটি অ্যাক্টের মাধ্যমে করলে একরকম হবে। তাদের আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে তাদের যে কোনো একটা বিচার, আপনি আমার তো বিচার রাত 9টা-10টা পর্যন্ত আমাদের বিচার হয়েছে। এই হিলাল ভাই রাত 8টা-9টা পর্যন্ত তো আমরা একসাথে থেকেছি কোর্টে, আমাদের 80 জন একদিনে 80 জন সাক্ষী নেওয়া হয়েছে। তো সেই দেশই তো আছে এখনো। আমরা বলছি যে সেইটা দরকার নাই। আপনি 8 মাস হয়ে যাওয়ার পরও একটা বিচারের রায় দিয়ে তো এই দলকে নিষিদ্ধ করা সম্ভব, যে একই সাথে তাদের ওই আসামিদেরকে এবং তাদের দলকে তাদের রেজিস্ট্রেশন তো বাতিল করা যায় না এখনো। তো রেজিস্ট্রেশন যদি বাতিল না করা যায়, তারা যদি ইলেকশনে আসতে চায় তাহলে হেলাল ভাই কি করবে? শফিকুল ইসলাম মাসুদ কি করবে? এই জায়গাগুলো আমরা কেন পাচ্ছি না? নিশ্চয়ই শফিকুল ইসলাম মাসুদ, একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার গণহত্যা ও যুদ্ধ অপরাধের বিধান বহাল চায় বিএনপি, এরকম একটি খবর আমার কাছে আমি দেখছি। এটা বেশ কয়েক মাস আগের খবর যদিও, কিন্তু এটার বিরোধিতা করেছে জামাত। ঠিক কেন এটা আপনারা বিরোধিতা করছেন? এখন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতে হলে গণহত্যা এবং এই একই ধারাই করতে হবে আসলে, তাই না? গণহত্যা দায়ী করতে হবে না। গণহত্যার ব্যাপারে আমরা বলছি যে গণহত্যা শুধুমাত্র 2024-এ 5ই আগস্ট বা জুলাই আগস্টে হয় নাই। গণহত্যা 2006 সালে 28 অক্টোবর হয়েছে। গণহত্যা 2013 সালের 28 থেকে 5 মে পর্যন্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন ফাঁসি রায় দেওয়া হয়েছে তখন 243 জনকে হত্যা করা হয়েছে 5 দিনে। 2013 সালের 5 এবং 6 মে এখন এই ধারাটি, এই বিধানটি যদি বহাল করা হয়, 2009 সালে গণহত্যা হয়েছে, 57 জন সেনা অফিসার 75 জনকে হত্যা করা হয়েছে। 2021 সালে শুধু নরেন্দ্র মোদীর মতো একটা প্রেসিডেন্টকে ঢুকানোর জন্য 24 জনকে হত্যা করা হয়েছে। তো এই প্রত্যেকটা গণহত্যারই বিচার তো হওয়া উচিত এবং হইতে হবে। সেই বিচারে জামাত ইসলামী কোনো বিরোধিতা করে নাই, বরং এই গণহত্যার বিচার আমরা করতে বলেছি। না, প্রশ্নই ওঠে না, কারণ জামাত ইসলামী গণহত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ 4টা কোনো ইস্যুতে এই পর্যন্ত কোনো প্রমাণ করা যায়নি। এবং বর্তমান যে প্রসিকিউশন, সেই প্রসিকিউশনে এটা বলেছে যে এগুলোর কোনোটার সাথে জামাত ইসলামী এবং তার দলের নেতৃবৃন্দের কোনো সম্পর্ক ছিল না। এটা শুধু আমরা না, সেই খোদ আওয়ামী লীগ যে রিপোর্ট তারা দিয়েছিল সেই সময় যাদেরকে আসামি করেছিল, সেই আসামির মধ্যে এই জামাত ইসলামের একজন নেতৃবৃন্দের নামও ছিল না। এবং 4টি বেসিক জিনিস আপনি নিশ্চয়ই জানবেন যে লুটতরাজ, অগ্নিকাণ্ড, হত্যা এবং ধর্ষণ, 4টা বেসিক ইস্যুতে জামাত ইসলামের একজন সহযোগীকেও সম্পৃক্ত করা যায় নাই। এগুলো পরবর্তীতে রাজনৈতিক আক্রোশ অথবা রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এটা খোদ আওয়ামী লীগ নিজেরাও স্বীকার করত। সেই জায়গায় এটাকে নতুন ইস্যু করার তো কোনো সুযোগই নাই, বরং নতুন প্রসিকিউশন এই জায়গাটা আরও পরিষ্কার করেছে। আমাদের আইন উপদেষ্টার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। আমাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার, আমরা কিন্তু নিষিদ্ধ চাই, আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। যে যতই কথা বলুক, আমাদের তো আর মুড সুইং রোগ হয়নি যে মাসুদদের মতো। আমাদের স্ট্যান্ডে ক্লিয়ার। এখন আইন উপদেষ্টা বলছে, সেখানে আমি দেখলাম যে নির্বাহী আদেশে
আপনার বন্ধ করা, রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না। আদালতের রায়ে বা আদালত যদি কোনো একটা রায় দেয়, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি একটা লিটিগেশন বা একটা মামলা করে, তাহলে আদালত একটা অবজারভেশন দিলে সেই অবজারভেশন অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিতে পারে। আবার বলছে যে এবং সরকারের সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হতে হবে। তাই রাজনৈতিক দলগুলো তো ঐক্যমত রয়েছে ব্যাপারে, সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে না, আদালতকে কোনো অবজারভেশন কেন আসছে না? রাজনৈতিক দলগুলো তো প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে। এখন দেখেন আপনি সরকার এখানে কত বড় একটা কৌশলী ভূমিকা পালন করলো যে 166 দফা সংস্কার প্রস্তাব না 794টি সংস্কার প্রস্তাব 5টা কমিশন ছিল, বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটা বলেনি। তারা এই বিষয়টা আমাদের উপর ছেড়ে দিয়ে আমাদের মধ্যে যে বার্গেনিং করে একটা অনৈক্য করে তিনি তার অপরিহার্যত্ব তুলে ধরে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকার এই একটা মশকরা তিনি শুরু করেছে। আর জামাতে ইসলামী বাংলাদেশ তাদের তো পলিটিক্যাল মানে ভুলে ভরা রাজনীতি যাকে বলে। দেখেন এরশাদ স্বৈরশাসক কি 9 বছর টিকতে পারত যদি হাসিনার সাথে মাখামাখি না করে সিয়াসির নির্বাচনে তারা যেত। আমরা কতবার বলেছিলাম যে সিয়াসির নির্বাচনে তারাও বলেছে জাতীয় বেঈমান হবে, জামাত সব কিছুকে তোয়াক্কা করে ক্ষমতার হালুয়া রুটির রোবে সিয়াসির নির্বাচনে করে, তাই না? 96 সালে যেই কাজটা করলো আওয়ামী লীগের সাথে আপনার শেষ করে আমরা বিএনপিকে কিন্তু ক্ষমতা হাতে তুলে দিয়েছিলাম এবং তসবিহ বিতরণ করে এবং বলে আওয়ামী লীগের লোকজন ডক্টর অধ্যাপক গোলাম জামাত ইসলামী সেই সংগঠন যে আমরা নিঃস্বার্থভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম, নিঃস্বার্থভাবে জামাত ইসলামী সেই সংগঠন। শোনো, তোমরা হলো 71-এর পরাজিত শক্তি আর এই 24-এর পরাজিত শক্তি আওয়ামী লীগ। তোমাদের কথা একই রকম হবে, তোমাদের ক্যারেক্টার না, আমাদের 71-এর পরাজিত শক্তি যদি আপনি বলেন, তুমি বললে কিন্তু আমি অনেক কথা বলবো। না, তাহলে কিন্তু আপনাকে এটা বলতে হবে যে আপনারা কিন্তু এখন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ক্ষমতা আসতে চান। যেই পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, আপনারা কিন্তু সেই চাপে পড়ে যাবেন। কথা শোনো, তোমরা ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে কিভাবে ঢুকেছো, ছাত্রমতের মধ্যে কিভাবে ঢুকেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে 5 আগস্টের পর তা প্রমাণ হয়েছে। অন্তত 20টা কমিটি আপনারা বাতিল করেছেন, 20টা কমিটি আপনারা বাতিল করেছেন, জামাত করে নাই। যেই 20টা কমিটি আপনারা বাতিল করেছেন সেই 20টা কমিটির অন্তত নাম বলেন জালাল ভাই, যে যাদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢুকে আপনারা নিজেরা ছাত্রলীগের প্রচার সম্পাদককে ছাত্রদল প্রচার সম্পাদক বানাইছেন। সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, তোমরা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। না, আমরা প্রতিদ্বন্দ্বী, আমরা তো আপনাদের প্রতিদ্বন্দ্বী। আমরা এই আলোচনা শেষ করতে পারবো না। আশরাফ কায়সার, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার না, পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথেই তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? হেলো ভাই, তখন বলতেন, তখন আপনি কেন মাইকে ঘোষণা দিলেন না জামাত ইসলামী পরাজিত শক্তি, তাকে স্টেজ থেকে বের করে দাও? না, কেন বললেন না? তখন আপনি সেই স্টেজ থেকে আমাকে বের করে দিলেন না কেন? তখন তো আমি আর আপনি এক পাশে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা করেছি, করি নাই বক্তৃতা? আমি আজকে পরাজিত শক্তি কোথায় ছিল? 71-এর পরাজিত শক্তি কোথায় ছিল তখন? তোমরা তো অল টাইম পরাজিত শক্তি। এই সাহসী কথাটা তখন বলতে পারলেন না কেন? না, বলেন না, অসম্ভব, অসম্ভব বলতে পারেন না। তাহলে এক স্টেজে কেন বক্তৃতা করেছেন? অসুবিধা বক্তৃতা আপনারা করবেন, যখন আপনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আর খাবে না এগুলো। হেলাল ভাই, এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আমি একটু আশরাফ কাছে আপনার কাছে জানতে চাই যে শুধু তো এই সমস্ত পুরাতন জামাডোলা শুনবে না। এই কারণে কিন্তু আওয়ামী লীগ পালাইছে। আমার কাছে একটা জিনিস, এই কারণে আওয়ামী লীগ পালাইছে। এই সমস্ত কথা বলেন না, তোমাদের এই সব কারণে আওয়ামী লীগ পালাইছে। আপনি যদি এই একই কথা বলার কারণে পালাইছে। আপনি যদি আমাদেরকে আবার ওই একই কথা বলেন পুরাতন, তাহলে কিন্তু একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এটা আমাদের প্রস্তুত থাকেন, এটা জন্য প্রস্তুত থাকেন। কি প্রয়োজন আমাদেরকে সঙ্গী বানাবেন আর প্রয়োজন আমাদেরকে জঙ্গি বানাবেন, ওই দিন শেষ হয়ে গেছে। ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলছি না। আমি শুধু জানতে চাই, আমার মনে হয় জুলাই ঘোষণা, এই যে ঐক্যমত্যের পরে যখন আমরা এটি ঘোষণাটি দিব, সেখানেই কিন্তু সব দল একমত হতে পারে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আশরাফ কায়সার, সেটা হলো মাহফুজ আলম একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন তার স্ট্যাটাসে। তিনি বলছেন বামরানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ সাপটাকে চিরন্তন করে তুলেছে। ডানপন্থীরা ভুল রাজনীতি করেছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বশে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন। বামপন্থীরা প্রথম থেকে সরকারের প্রতি স্কেপটিক্যাল এবং অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল। আপনার মন্তব্য শুনতে চাই বিষয়ে। আমার মনে হয় অনেক বিচক্ষণভাবে এই মন্তব্যগুলো করা হয়েছে এবং মাহফুজ যেটি চেষ্টা করেছে সেটি হচ্ছে যে কতভাবে যে আমরা বিভক্ত হয়েছি অগাস্টের পরে, সেটি বামডান দিয়ে, সেটি আপনার ধরেন এই যে ছোট ছোট প্রেশার গ্রুপগুলো করে মব ইনজাস্টিসের মতো একটা ঘটনা বাংলাদেশে আমরা মেনে নিয়েছি, ঘটতে দিয়েছি এবং প্রশাসনকে আমরা কোনো জায়গায় যেতে দেখিনি। আমরা এই যে নির্বাচন সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে যে ব্যাপক
কুতর্ক, যেগুলো তেমন কোনো প্রয়োজন নাই, এবং আপনার বিচারের ব্যাপারে যে মানে জিনিসটা যে স্লো হয়ে যাচ্ছে, ধীর গতি পাচ্ছে, এটি কিন্তু প্রকৃষ্ট। ধরেন আজকে আমি কিন্তু মনে করি নির্বাচনের ডামাডোল শুরু হলে বিচার আরও পিছিয়ে যাবে, সংস্কার আরও পিছিয়ে যাবে। দেখুন, নির্বাচনমুখী দেশ এবং মানুষ নির্বাচন পছন্দ করে। আমার দুঃখ কি, আমার আরেকটি প্রশ্ন এখানে, যদিও সময় খুবই কম, বিচার যদি খুবই ত্বরান্বিত গতিতে যেভাবে এক্সপেক্টেড সেভাবে চলতো, তাহলে নির্বাচনের প্রশ্নটাও কি এভাবে আসতে পারতো কিনা? যে বিচার চলছে এখন, নির্বাচনটা একটু পরে হোক, এখন তো আমরা সেই অবশ্যই আসতে পারতো। এবং তখন আপনি দেখতে পেতেন 8 মাসের মধ্যে যদি আমরা কিছু একটা পেতাম, তাহলে আপনি বলতে পারতেন যে দেখুন, এই যে আব্দুল হামিদ পালিয়ে গেলেন, অথবা অন্য আব্দুল হামিদরাও নিশ্চয়ই বিভিন্ন সময় পালাবেন, আপনি তাদেরকে কেন আটকাতে পারছেন না? কেননা একটি নামকাওয়াস্তে হত্যা মামলা দিলে তো হবে না। এই যে আমরা শিরিন শারমিন, আব্দুল হামিদের কথা বলি, কেউ কেউ বলে এরা নাকি ভালো আওয়ামী লীগার। যেই সরকার তার অপকর্মগুলো করেছেন, এই আব্দুল হামিদ, আপনি জানেন, খুনিদেরকে মাফ করে দিয়েছেন, জেনারেল আজিজের ভাইকে, জোসেফকে মাফ করেছেন, শিরিন শারমিন 3 বার নির্বাচিত হয়েছেন বিনা ভোটে, তার দায় কি তার নাই? কাজে তাকে কেন আমার সত্যিকার অর্থে একটি বানানো খুনের মামলার আসামি করলে? আমরা শাহবাগ শাপলা নিয়ে কথা বলছিলাম, তো শাহবাগে যারা আছে, যে সাংস্কৃতিক কর্মীরা যারা ছিলেন, এখনো তো তারা আছেন, এবং তাদের অনেকেই কিন্তু সফট আওয়ামী লীগার হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদেরকে তো আপনার ফৌজদারি অপরাধ দিয়ে দমন করতে পারবেন না, সেখানে দরকার আপনার কালচারালি ফাইট করা। সেই কালচারালি ফাইট করার জন্য দরকার একটু ঐক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেটা কবে হবে, কিভাবে সম্ভব? এই এখন যারা বাজারে বিদ্যমান, তাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি পুয়ার। তাদের নেটওয়ার্ক কালচারাল এরিনাতে একেবারে নাই। এখনো বাজারে যে 99% আওয়ামী লীগ কালচারাল অ্যাক্টিভিস্ট রয়েছে, তারা দোষক, এবং তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। রাজনৈতিক দলগুলোর কোনো ধারণাই নাই তাদের পায়ের নিচের পাটাতন সরে যাচ্ছে। অত্যন্ত